ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। জাতিসংঘ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কে যাওয়া রাজনীতিবিদদের মধ্যে জামাত বাদে বিএনপি ও এনসিপির 3 শীর্ষ নেতা সরাসরি আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন, যা নিয়ে চলছে দেশে বিদেশে তুমুল সমালোচনা। জানা যায়, প্রধান উপদেষ্টাকে বহন করা ফ্লাইট নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরকার প্রধান হিসেবে বিশেষ নিরাপত্তার অন্য একটি গেট দিয়ে বেরিয়ে গেলেও তার সফর সঙ্গে বিএনপি মহাসচিব সহ এনসিপি নেতারা সাধারণ যাত্রীদের সঙ্গে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতা কর্মীদের বিক্ষোভের মধ্যে পড়েন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে বাংলাদেশের দুশ্মন আখ্যা দেওয়ার পাশাপাশি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ওপর কয়েকটি ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটে। বিব্রতকর এই পরিস্থিতির মধ্যে পেছনে থাকা জামায়াত নেতা মোহাম্মদ তাহেরকে দলটির প্রবাসী নেতাকর্মীরা নিরাপত্তা দিয়ে নিয়ে গেলেও মির্জা ফখরুল ও আক্তারদের হেনস্থার শিকার হতে দেখেও তারা নির্বিকার থাকায় এ নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাকর্মী ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও। এই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ও লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে হামলা হয়েছে। এসব হামলার আগেই প্রশাসনের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। এছাড়া সফর সঙ্গীদের অনিরাপদ রেখে সরকার প্রধানের প্রস্থানের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান এনসিপি নেতাদের। যদিও ইতোমধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন। নিউ ইয়র্কে রাজনীতিবিদদের নিরাপত্তা দিতে তাহলে ব্যর্থতার জন্য দায়ী কে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আপনাদের 3 জনকে আজকে রাজকাহনে স্বাগত জানাচ্ছি। আমি শুরুটা করতে চাই নাজমুল হক প্রধান আপনাকে দিয়ে। বেশ কয়েকদিন আগে থেকেই আসলে বলা হচ্ছিল যে জাতিসংঘে এবার অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ দেখা দিতে পারে এবং সেই সম্ভাব্য বিক্ষোভ সামাল দিতেই নাকি 3 দলের নেতাদের সফর সঙ্গী করা হয়েছে, এমন বক্তব্য এসেছে কিছু কিছু গণমাধ্যমে। এছাড়া সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছিল যথেষ্ট নিরাপত্তার কথা। এরপর নিউ ইয়র্কের মাটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং এনসিপি নেতা আক্তারদের হেনস্থার শিকার হতে হলো কেন, আর কিভাবেই বা আপনি দেখছেন এই যে ডিম মারার ঘটনাটিকে? আর সেই সাথে একটু বলে রাখি, সরকার বলছে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আসলে কি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলা চলে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচকদেরকে এবং দর্শক শ্রোতাকে। আসলে আমরা তো কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নেই বাংলাদেশটা শুরুর থেকেই। এটা আজকে না, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা বোধহয় মানে বহির্বিশ্বে আমাদের দেশের কোনো নেতা গেলে সেখানটায় ডিম ছুঁড়ে মারা অথবা হেনস্থা করার এই ঘটনাটা নতুন কিন্তু নয়, পুরাতন, এবং এগুলো হয়ে আসতেছে। এটা খুব দুর্ভাগ্য। এটা অসভ্যতাই বলবো আমি, রাজনৈতিক অসভ্যতা। এটা না হলে বাইরে এটা কেন হবে? একটা হচ্ছে যে একটা বিষয় খুব পরিষ্কার বলা যায় এই জায়গায় যে আপনার আমাদের দেশের মধ্যেও কিন্তু ইনক্লুসিভ রাজনীতি। আমরা বিগত সরকার নেই, আগের সরকার নেই, ফলে আমরা বাইরে এটা করতে পারে এটাকে বিরাট মরদের কাজ মনে করি আর কি। সবসময় আমরা দেখতে পাচ্ছি, কারণ ওইখানটায় আইন শৃঙ্খলা মারাত্মক, খুব কী বলা যায় যে আমাদের মতো না যে আসলে পিটায় তুলে দিবে অথবা ধরে নিয়ে যাবে অথবা মামলা দিয়ে দিবে, জেলে ঢুকে, এরকম না। ন্যাচারালি ফলে ওখানে সাহসটা বেশি পায়, কিন্তু এটা নিন্দনীয়। যেই করুক না কেন এটা সমর্থনযোগ্য না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এমন একটা সময় আমরা পার করতেছি যেখানটায় আমরা এই যে গণ অভ্যুত্থান এবং এই যে হাজারেরও অধিক শহীদ হওয়া এবং এর আগে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে অনেক গুম হওয়া, খুন হওয়া, রাজনৈতিক নির্যাতন শিকার হওয়া, এই সামগ্রিক বিষয় মিলিয়ে আমরা আশা করেছিলাম যে দেশবাসী আশা করেছিল যে বাংলাদেশে এই ঘটনার পর হ্যাঁ আচার বিচার ঠিকই হবে, ফাঁসি হবে, জেল হবে, কিন্তু এটা সহনশীলতার রাজনীতি হবে। এটা আমাদের প্রত্যাশা ছিল যে সহনশীলতার রাজনীতি না হলে কিন্তু প্র্যাকটিক্যালি রাজনীতিই থাকে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিগত এই বাংলাদেশও একটা গভর্নমেন্ট সেটেল করার পরেও কিন্তু আমরা একটা মবের সংস্কৃতি দেখতে পাচ্ছি বাংলাদেশে। এবং এই মবের সংস্কৃতি এটা হতে পারে না। মানুষের বাড়ি ঘরে আক্রমণ অথবা আপনার হঠাৎ করে শহরের লোক আসলো, মামলা হয়ে করে তাকে ধরে, পঞ্চগড়ে এই ঘটনা ঘটেছে, ধরে তাকে নিয়ে পুলিশে দিয়ে দেওয়া হলো পিটা দিয়ে। এই যে ঘটনাগুলি ঘটতেছে এগুলি একটা অসুস্থতার লক্ষণ এবং একটা বর্বরতা, অসভ্যতা, এবং সেটারই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে আজকে এই
নিউ ইয়র্কে যে ঘটনাটা, জাতিসংঘের সাধারণ পরিষদের মিটিংয়ে গিয়ে আমি মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি গেছেন, উনি যখন গেছেন তখন ওনার উচিত ছিল সবাইকে সেভাবেই নিয়ে যাওয়া। উনি কেমন করে, যেটা দেখেছি সত্য মিথ্যা জানি না, উনি ঠিক সুন্দর করে বেরিয়ে গেছেন, কিন্তু বাকিরা বিপদে পড়ে গেছেন। তাহলে বিপদে পড়ে ইভেন কি জামাতের যিনি সেক্রেটারি গেছেন উনিও চলে গেছেন, ডাক্তার তাহের সাহেব বিপদে পড়ছেন। আমাদের বয়স্ক লোক হাঁটতে পারেন না, মির্জা ফখরুল ইসলাম সাহেব। তা আমার ধারণা এরকম যেহেতু একটা মবের কালচার যেহেতু আছে, সেখানে ইয়ং লোক পাঠালে বোধহয় ভালো হইতো, বোধহয় গিয়ে একটু ধস্তাধস্তি কুস্তি করতে পারতো, করলে এটা খারাপ হতো না এটা। কিন্তু আজকে দুর্ভাগ্য যে আমাদের বহির্বিশ্বে আমাদের মানে এই যে ঘটনাগুলি, এগুলি আমাদেরকে বরাবরই পীড়িত করতেছে। আমরা জানি এটা এই যে ভারতীয় অসংখ্য ভারতীয় আছে নিউ ইয়র্কে, অসংখ্য। কোনোবার কোনো সরকার গেলে বা বিরোধী পক্ষ গেলে ওইখানটায় গিয়ে ওরা এইসব করে না। আমি ছোট্ট নিজের অভিজ্ঞতার কথা বলি। এখানটায় ভারতের প্রখ্যাত সাংবাদিক, উনি ওই যে অনেক বইটি লেখা আছে ওনার, উনি এসেছিলেন বাংলাদেশে সিডা মিলনের সেমিনারে। তো নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, হঠাৎ করে নামটা ভুলে গেলাম। তো ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো ভারতের রাজনীতি নিয়ে। বললো যে যদি এটা আমার দেশে হতো তাহলে আমি অ্যান্সার করতাম এই প্রশ্নটার, আমি আপনার দেশে এসে এইটা অ্যান্সার করবো না। আমি এই যে কালচারটা আমি এত চমৎকার করে বললো সে, সাংবাদিক আর কোনো প্রশ্ন করার জায়গায় থাকলো না। তা আমি আমার দেশের ঘটনা ওখানটায় গিয়ে লাঠালাঠি করতেছি, আমি শক্তি প্রদর্শন করতেছি, এটা রেজাল্টটা কি? এটা তো বিগ জিরো। গোটা বিশ্ববাসীর কাছে আমাদের ভাবমূর্তিটা কী হচ্ছে? ভাবমূর্তি বলার কিছু জিনিস থাকতেছে না। আজকে আমি সেই কারণে রাজনৈতিক সমস্ত পক্ষকে, আমাদের এখানটা যে সমস্যাটা হয়ে গেছে রাজনীতিটা বাদ প্রতিবাদের, বিতর্কের, প্রতিরোধের, প্রতিদ্বন্দ্বিতার, প্রতিহিংসার না, কিন্তু এই প্রতিহিংসার রাজনীতি করে রাজনীতিটাকে আমরা রক্তাক্ত জায়গায় নিয়ে যাচ্ছি। এবং এই জায়গায় ঢুকে গেছি আমরা, এই জায়গা থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না। নাজমুল হক প্রধান, আপনার সরকারের এই যে সফর সঙ্গীদের না নিয়ে সরকার প্রধানের প্রস্থান, এই প্রসঙ্গ নিয়ে যদি আমি মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসি, যে এই প্রসঙ্গ তুলেই যদি বলতে চাই যে আসলে বলা হচ্ছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তাদের নিয়ে ভিভিআইপি গেট দিয়ে বের হতে চাইলেও নাকি বাকিদের সাধারণ ভিসা হওয়ার কারণে স্থানীয় প্রশাসন তাদের অ্যালাউ করেনি, এটা বলা হচ্ছে কিছু কিছু জায়গায়। তাহলে এই হেনস্থার জন্য আসলে দায়ী কে? আপনি এই প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে রাজনীতিবিদরা অনিরাপত্তা নিয়ে কি বার্তা দিল আপনার মনে হয়? ধন্যবাদ তানিয়া আপনাকে, আমাদের আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে এ ধরনের বিষয় তো হয়, প্রতিবাদ করা। আমাদের দেশে যেহেতু আমরা খুব রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে প্রতিবাদ করতে পারি না, বিদেশে গেলে করে। এখন যদিও ডক্টর ইউনূসের একদম যমুনার কাছে গিয়ে প্রতিবাদ করা যায়, এটা এই রেজিমের সম্ভব। আগে শেখ হাসিনার সামনে কাছাকাছি গিয়েও প্রতিবাদ করা যেত না, খালেদা জিয়ার সামনে গিয়েও প্রতিবাদ করা আমাদের দেশে সে কালচারটা হয় নাই। বিদেশে এটা একটা সুযোগ থাকে, এয়ারপোর্টে গেলে সবাই এই সুযোগটা নেয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন জাগে, যদি মির্জা ফখরুল একা যেতেন বা আক্তার হোসেন একা যেতেন, এই ধরনের পরিস্থিতির কি সম্মুখীন হতেন? নিশ্চয়ই হতেন না, কারণ মির্জা ফখরুল তো কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে আসছেন, ওনাকে তো উনি আসছেন গেছেন, ওনাকে তো এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় নাই। এনসিপির নেতাদেরকে আমরা দেখলাম, কেউ জাপান গেলেন, কেউ চায়না গেলেন, সেখানেও তো কোনো প্রতিবাদের, সেখানেও তো বাংলাদেশিরা আছে, বা একটা লোক দাঁড়িয়ে একটা প্লেকার্ড নিয়ে তো প্রতিবাদ করতে দেখি নাই। তাহলে এখানে প্রতিবাদটা হয়েছে কেন? এখানে বেসিক্যালি প্রতিবাদটা বা বিক্ষোভটা হয়েছে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে। কৌশলগতভাবে ডক্টর ইউনূসের গায়ে কিন্তু আর আঁচড়টা লাগে না, আঁচড়টা গিয়ে পড়েছে মির্জা ফখরুল এবং আক্তার হোসেনের উপরে। জামাতের নেতার উপরেও পড়তো, কিন্তু আমি যেটা ভিডিও দেখলাম যে জামাতের নেতা ছিলেন পেছনে, ওনারা যখন সামনের দিকে আঘাতের সম্মুখীন হয়েছেন ততক্ষণে পুলিশ এসেছে ধস্তাধস্তির মধ্যে। জামাতের নেতার সাথে অনেক লোক ছিলেন, সেটাও একটা হয়তো সুবিধা। কথা হচ্ছে যে এই ধরনের কালচারের সমালোচনা করে তো লাভ নাই, এই ধরনের কালচারে তো আমরা অভ্যস্ত হয়েছি। একটা সমালোচনা আমরা করতেই পারি, প্রতিবাদ করা যায়, প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে স্লোগান পর্যন্ত দেওয়া যায়, কিন্তু গায়ে এসে হাত তোলা, গায়ে এসে ধাক্কাধাক্কি করা, সবচেয়ে খারাপ যেটা সেটা হচ্ছে গালাগালি করা। কারণ আপনাকে আমি গালি দিলে আপনার খারাপ লাগবে, আপনি আমাকে গালি দিলে আমার খারাপ লাগবে না, ঠিক আছে? এই কথাটা কেন বুঝে না যে মুখ তো আমারও আছে রে ভাই, তুমি আমার গালি দিচ্ছ, আমার তো মুখ কি নাই, আমিও তো তোমাকে গালি দিতে পারি। তো আপনি খালেদা জিয়াকে গালি দিবেন, আপনি জামাতকে গালি দিবেন, আপনি এনসিপিকে গালি দিবেন, তো এনসিপিও তো আপনাকে গালি দেবে, তো কী লাভ হলো? ধরেন এইটা তো বাংলাদেশের মানুষ পছন্দ করে না, এটা আলটিমেটলি এটা কখনো ভালো ফল নিয়ে আসে না। আওয়ামী লীগের লোকেরা বাইরে দাঁড়িয়ে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ করতেন, স্লোগান দিতেন, কোনো অসুবিধা নাই। গালি আর ডিম মারাটাই এখানে ওনারা লিমিট ক্রস করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
এই যে গভর্নমেন্ট নিজে সেফ হয়ে গেল, কিন্তু তার এন্টোরেজ যারা, তার শুভাকাঙ্ক্ষী যারা, সামর্থ্য যারা, তারা সেখানে গিয়ে হেনস্থার শিকার হলেন। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ধরেন এই যে আমাদের দেশে যেটা হয়, অনেকে সমালোচনা করছেন, আমিও এটাকে সমালোচনার জায়গা আছে বলে মনে করি। সেটা হচ্ছে ওনাদেরকে নিয়ে গেছেন এই জন্য যে বিক্ষোভ হলে যাতে ওনাদেরও মাসলম্যানেরা পাল্টা গ্রুপ যাতে সেখানে থাকে। এই যে পাল্টাপাল্টি করার অভ্যাস, এটাও একটা খারাপ দিক আর কি। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনারা থাকলে আপনারা কি করতেন। ভাই আমরা যদি এরকম দেখতাম, মানে আমার ইচ্ছা হয় আর কি যে ভাই কত ডিম মারতে পারো, মারো, আমাকে অসুবিধা নেই। কারণ তুমি যে ডিম মারতেছো, তুমি যে এই প্রতাপ করতেছো, এটা তোমার কী লাভ হচ্ছে? খুব যে বেশি লাভ হচ্ছে তা না। আপনি যদি একটা প্ল্যাকার্ড নিয়েও দাঁড়িয়ে থাকতেন, সেটা আপনি কাভারেজ পেতেন যে দেখো প্রতিবাদ করেছে, এবং ওই দেশে আপনি এটা করতে পারতেন। এখন আজকে আমরা এই যে আপনারা, আজকে আমি না হয় 3টা টকশোতে একই বিষয়ে কথা বলেছি, হয়তো আমার 2 সিনিয়র বলা যাবে না, জুনিয়র কলিগ বলতে পারি, যাই হোক, সিনিয়র কলিগ থেকে শুরু করে আমাদের বন্ধুরা সবাই একই বিষয়ে আমরা কথা বলছি। কথা হলো যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ক্ষতটা কিন্তু এখানে শেষ হবে না, এই ক্ষতটা কন্টিনিউ করবে। আপনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন এনসিপি, আজকে তাদের লেগেছে, আমার তো লাগে না, আমিও তো সুন্দর সুন্দর কথা বলতে পারবো, কিন্তু এনসিপি তো এইটা তার হৃদয়ে এসে রাখবে। আক্তার হোসেনের সহযাত্রীরা, তার বন্ধুরা তো এটা ভুলবে না। আজকে বিএনপি এত বড় দল, বিএনপির লোকরা তো এটা ভুলবে না, কথা বুঝছেন? এখন কালকে যখন বিএনপির লোকেরা কোথাও করবে, তখন আমি যদি বলি হ্যাঁ বিএনপি এটা মব করলো কেন, বিএনপি এটা করলো কেন। আরেকটা কথা যেটা প্রধান ভাই বললেন যে এটা কি মব না পলিটিক্যাল কর্মসূচি। আমরা দেখেছি এখানে আমার রাজনৈতিক বন্ধু আছেন, রুমিন ফারহানা, ওনারা কিন্তু খুব সোচ্চার মব নিয়ে ইদানিং আমি দেখেছি। কিন্তু আপনি এখন আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল কর্মসূচি দিয়েছে, এখন এই পলিটিক্যাল কর্মসূচি কোনটা আর মব কোনটা আপনি ভাগ করবেন কিভাবে? আমাদের দেশে এটা একটা প্রবলেম, যে যেটা আমার পক্ষে আসে। যেমন আমি আজকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম এরকম, যে এই যেটা আপনি কি বিবেক দিয়ে ভাবেন এটাকে, না আপনার অন্ধ দৃষ্টিকোণ দিয়ে ভাবেন। আপনার পক্ষে হলে এটা রাজনৈতিক কর্মসূচি, আপনার বিপক্ষে গেলে সেটা মব। তো এই জন্য আমি যেটা মনে করি যে একটা দায় আমাদের কনসুলেটের আছে, যেটা তারা দাবি তুলেছে যে কনসুলেটের আছে, এই জন্য তাদের উচিত ছিল সেখানে এই জায়গাটা, মানে এটা একটা নিশ্চয়তা তৈরি করা। এবং যারা গেছেন তারা কিন্তু অতিথি হিসেবে গিয়েছেন, তাদেরকে এই ধরনের হেনস্থার যাতে শিকার না হয়। কারণ এই হেনস্থার তো এখানে শেষ না, কালকে ওইটার আরেকজন হেনস্থা হবেন, পরশুদিন আওয়ামী লীগের 10টা লোক হেনস্থা হবে। এবং আজকে আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় এক ধরনের প্রতিশোধের ডাকও দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, এবং এইটা থেকে এটা মাল্টিপ্লাইড ওয়েতে এটা চলতে থাকবে। সুতরাং আমি মনে করি যে এই কালচারের বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আমার লোকেরাও যদি এই কালচার অভ্যস্ত হয় তাদেরকেও নিবৃত্ত করতে হবে, এবং একটা জায়গায় এসে আমাদেরকে বলতে হবে যে ভাই এটা আমরা করব না। এবং এই করব নার জায়গায় না হলে কিন্তু তখন যেটা পরিণতি যেটা হয় সেটাই হবে, যেটা শেখ হাসিনার হয়েছে, ভালো হবে না। মুজিবুর রহমান মঞ্জু, আপনি বলছিলেন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এবং সেই সব ঘটনা নিয়ে অনেক রাজনৈতিক দল নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদও জানিয়েছে, কিন্তু কেউ কেউ আবার পাল্টা প্রশ্ন তুলেছে। সেই প্রশ্ন নিয়ে আমি ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে আসতে চাই। অনেকে আবার পাল্টা প্রশ্ন তুলে বলেছে যে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে কৌশলে সেভ করতে পেরেছেন, কিন্তু বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা কি করেছে? বিশেষ করে অভিযোগটা আসলে বিএনপির ওপরে, কারণ বিএনপি এত বড় দল হয়েও বিএনপি মহাসচিব যখন এসেছেন তখন কেন বিএনপি নেতাকর্মীরা ওখানে ছিল না, ওখানে কেন তাকে সংবর্ধনা দেওয়া, এত দূরে থাক কেন তাকে একা ছেড়ে দেওয়া হলো, তারা আসলে কোথায় ছিল? এই অভিযোগটা কিছু কিছু রাজনৈতিক দল তুলেছে, আপনি এই বিষয়ে কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ঘটনাটাকে না বেশ কয়েকটা দিক থেকে আপনি দেখতে পারেন। সরকার কেন হঠাৎ করে এই সফরে বিএনপি, এনসিপি, জামাত সহ অন্যান্য মানে যে 3টা বিগ পলিটিক্যাল পার্টি আছে তাদের সদস্যদের কেন নিয়ে গেল? 1, 2 হলো সরকার যদি নিয়েই যায়, সরকার কেন তাদের নিরাপত্তা সম্মান শেষ পর্যন্ত বজায় রাখতে সমর্থ হলো না? 3 হচ্ছে এই ধরনের ঘটনা সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ দেশের বাইরে গেলেই প্রতিবার ঘটে। আমি বিষয়টার উপর আবারও জোর দিচ্ছি। সুতরাং মঞ্জু ভাই যেটি বললেন যে এটা আসলে কোনো পলিটিক্যাল পার্টির সাথে সমস্যা না, সমস্যাটা হচ্ছে সরকারের সাথে। তো আমার 3 নম্বর প্রশ্ন হলো, সরকার কি এটা জানে না? সরকার তো দেখতেই পাচ্ছে তার আগের সফরগুলোতে যেই যাচ্ছে সরকারের তরফ থেকে তার উপরে হামলা হচ্ছে। তো সরকার কি জানতো না যে এই সফরেও একই ঘটনা ঘটতে যাচ্ছে? 4 হচ্ছে সরকার যদি পেছনের ঘটনাগুলো থেকে শিক্ষা নাও নেয়, সরকার
তার কাছে গোয়েন্দা মানে তার কাছে তথ্য নাই? কি হতে পারে বাংলাদেশ কনসুলেট থেকে তার কাছে কোনো তথ্য যায়নি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হওয়ার চেষ্টা করছে এবং তারা হামলা করতে পারে? এরকম কোনো তথ্য কি দেওয়া হয়নি? তাহলে ওইখানে বাংলাদেশ মিশনে যারা দায়িত্বশীল পদে আছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হোক। আচ্ছা, এখন আসেন কেন সেই জায়গাটায় বিএনপি ছিল না? বিএনপি বা এনসিপি, আচ্ছা বিএনপি ধরলাম, যেহেতু বিএনপি পুরনো দল, যেহেতু যুক্তরাষ্ট্রে বিএনপির নেতাকর্মী সমর্থকরা আছেন, তারা কেন গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সুরক্ষা দিলেন না? বিশ্বের মানে সবচেয়ে বেশি গণতান্ত্রিক এবং সবচেয়ে বেশি যেখানে ভালো আইনের শাসন আছে বলে আমরা প্রত্যেকেই বিশ্বাস করতে চাই, উন্নত বিশ্বের 1 নম্বর দেশেও আরেকটা দেশ থেকে যখন কেউ যাবেন তার নিরাপত্তার ব্যবস্থা তার নেতাকর্মীকে করতে হবে? এটা আমাদের কল্পনাতেও ছিল না যে ওখানে গিয়ে আমাদের নেতাকর্মীদেরকেই আমাদের মহাসচিবের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে তো আমরা একটা আদিম সমাজে বাস করছি, তাই না? আমরা একটা ট্রাইবাল সোসাইটিতে বাস করছি। অবশ্য আপনি এই প্রশ্নটা তুলেছেন, এই প্রশ্নটা সারাদিনই ফেসবুকে ঘুরেছে যে জামাতের নেতাকর্মীরা তো ঠিকই প্রস্তুতি নিয়ে গিয়েছিল। হ্যাঁ, কৌশলে সেভ করে ফেলেছে জামাত নেতাকে। জামাতের কৌশল সবসময় রাজনীতিতে ইজ লিটল ডিফারেন্ট, বিকজ তারা একটা রেজিমেন্টেড ফোর্সের মতো, তারা একটা সুসংগঠিত সুশৃঙ্খল বাহিনীর মতো কাজ করে। আমি 5ই আগস্টের পর অবাক হয়ে লক্ষ্য করলাম আমার ফেসবুকের বেশ কিছু সাংবাদিক এবং বেশ কিছু ডাক্তার জামাতের সাপোর্টার। আমি কিভাবে বুঝলাম তারা জামাতের সাপোর্টার? জামাতের 3rd ক্লাস কিছু অনলাইন প্রোপাগান্ডা আছে যেখানে এআই জেনারেটেড ফটো, এআই জেনারেটেড জিনিসপত্র, যেটা আওয়ামী লীগ যেটা করতো আর কি, মানে সেম কাইন্ড অফ থিং তারা করে। তো যখন ওই ধরনের শিক্ষিত ডাক্তাররা ওটা শেয়ার করা শুরু করলেন, আমি একজনের প্রোফাইলে খুব অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি না একজন ডাক্তার, শিক্ষিত মানুষ? বলেন আমি এটা ফেসবুকে দেখেছি। উনি আবার লিখছেন কমেন্টে। সো এই যে এতটা নিচে নামা পলিটিক্স করতে গেলে এটা একমাত্র জামাতের মতো একটা রেজিমেন্টেড পার্টি পারবে। সো জামাত জানে যে ওই রকম একটা নিচ স্তরের ঘটনা ওরা হলে ঘটাতো বিদেশের মাটিতে। সো তারা জানে আওয়ামী লীগ কী করতে পারে, অ্যান্ড দে টুক প্রপার প্রোটেকশন। আমি বিএনপির ব্যাপারে হলফ করে আপনাকে বলতে পারি এটা বিএনপির দুর্বলতা বলেন, এটা বিএনপির সক্ষমতা বলেন, কিংবা এটা বিএনপির জনপ্রিয় হবার কারণ বলেন, আপনি যেটাই বলেন না কারণ আপনি বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করতে পারবেন। বিএনপির একজন শিক্ষিত প্রফেশনাল কখনো 3rd ক্লাস ফেসবুক পোস্ট শেয়ার করবে না, এটা ওর রুচিতেই যাবে না। যদিও সেটা তাকে পলিটিক্যাল মাইলেজ দিবে বলে সে বিশ্বাস করে, কিন্তু তার শিক্ষা, তার পারিবারিক শিক্ষা কোনো কিছুই বিএনপির একজন নেতা কর্মীকে অ্যালাউ করবে না ওই 3rd ক্লাস ভাষায় কথা বলা, ওই 3rd ক্লাস কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করা। আমি বিএনপির সঙ্গে গত 15-16 বছর ওতপ্রোতভাবে থেকে আপনাকে এই কথাটা গ্যারান্টি দিয়ে বলছি। অনেক সময় আমাদেরও দুঃখ লাগে যে এত নোংরা নোংরা প্রোপাগান্ডা আওয়ামী লীগ চালিয়েছে, এত নোংরা প্রোপাগান্ডা জামাত করছে, পাল্টা কেন বিএনপির নেতাকর্মীরা জবাব দিতে পারে না? বিএনপি না আসলে তারাই করে যারা ওই জায়গাটা নামতে পারে না। ওই ধরনের মানুষ, বিএনপিকে ভদ্রলোকের দল বলা হতো না, বিএনপি কিন্তু এখনো ভদ্রলোকেরই দল। ওরা না ওই জায়গাটায় নামতে পারে না, বুঝতেও পারে না কি করবে। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে ধন্যবাদ। দোয়া পাবেন, শুনেন আমি বলি, রুমিন ফারহানা আজকে অনেক দোয়া পাবেন, কারণ জামাতের আমির বলেছেন জামাতকে যদি কেউ গালি দেয় তার কর্মীরা যাতে তাদের জন্য দোয়া করে। তো রুমিন ফারহানা যেহেতু জামাত সম্পর্কে একটু কটু কথা বলেছে, আজকে নিশ্চয়ই রুমিন ফারহানা ব্যাপক দোয়া পাবে। আমরা সেই আলোচনায় ফিরবো, তার আগে একটা লাইন একটু বলি। আমার ধারণা আজকে সাথে খুবই একমত যে ওরা শুধু দোয়া করে, কিন্তু সেই দোয়া করে এমন ভাষায় যেটা কোনো ধর্ম তো দূরে থাক, না আজকে রুমিন আজকে কিন্তু ভিন্ন, আজকে আপনি দোয়া পাবেন আজকে যেহেতু। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা চলে যাচ্ছি আলোচনায়। এবারে যেতে চাই নাজমুল হক প্রধান, আপনার কাছে আবারও যেতে চাই। একজন বিএনপি নেতা বলেছেন আওয়ামী লীগের 15 বছরে শেখ হাসিনা যতবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গেছেন প্রতিবারই বিক্ষোভ দেখিয়েছেন বিএনপি নেতাকর্মীরাও, কিন্তু সেই বিক্ষোভ কখনো শালীনতা ছাড়ায়নি। অর্থাৎ প্রতিনিধি দলের সদস্যদের নিরাপত্তা রক্ষী ছাড়া টার্মিনাল পেরিয়ে কখনো গাড়িতে উঠতে হয়নি। তাহলে কি এবার আপনার কি মনে হয় আওয়ামী লীগের এই যে ডিম মারার রাজনীতি ঘটলো, সেই রাজনীতি কি সব শালীনতা ছাড়িয়ে গেল? যদি সহজ করে বলতেন। একটু বিষয় হচ্ছে যে
এমনি কালো পতাকা প্রদর্শন, মিছিল, বিক্ষোভ মিছিল করে, এগুলি তো খুব নর্মাল এর মধ্যেই পড়ে। কিন্তু শারীরিকভাবে লাঞ্ছনা করার চেষ্টা করা, অথবা এই যে খারাপ ভাষা, যে ভাষাগুলি এসছে ফেসবুকে, আপনার ইউটিউবে, সমস্ত জায়গায় এসছে না, এটা একদমই এটাকে সমালোচনা করার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। এমনি বিক্ষোভ করলে ধরুন এটা মেনে নেওয়া যায় যে বিক্ষোভ করছে, কালো পতাকা দেখাইছে, এগুলি নর্মাল চলে এগুলি। কিন্তু যেটা হয়েছে এটা অসভ্যতাই বলবো আমি। এবং এটার মূল কারণটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিটা ইনক্লুসিভ না, অন্তর্ভুক্তিমূলক না। আমরা সবসময় ক্ষমতায় এসে যে বললাম প্রতিহিংসার রাজনীতি, আমরা একটা পক্ষে নির্মূল করে ফেলতে চাই, নিশ্চিহ্ন করে ফেলতে চাই। এই যে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কারণে এই ধরনের বিক্ষোভগুলি হয়, এবং এর পরিণতিতে রাজনীতি আর সেটেল হয় না, স্থিতিশীলতা হয় না। আমাদের দেশের রাজনীতির মূল সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে কিন্তু দেখেন, আমি ক্ষমতায় যেই যায় সেই কিন্তু মনে করে আমার ক্ষমতায় থাকতে হবে। এটা যত কথাই বলুন না কেন, আজকে আওয়ামী লীগ যে পথে গেছে, বিএনপিও তো আজকে আসেন, তাই ওনারাও ক্ষমতায় গেতে চেষ্টা করছিলেন, এরশাদ সাহেবকে তো জোর করে নামাইতেই হয়েছে। তাহলে এই যে শিক্ষাটা আমরা জানি ডেমোক্রেসির, আমাদের পাশের দেশ ভারত, 47 সালে ভারত পাকিস্তান আলাদা আলাদা হয়েছে, পাকিস্তানও পারেনি সেটেল করতে, আমরাও পারিনি সেটেল করতে, একটা মুক্তিযুদ্ধ করছে, তারপরও পারি নাই। এই যে পারি নাই, এই ব্যর্থতাটা যদি আমরা সবাই উপলব্ধি করতে পারতাম, আমার ধারণা আমাদের কিন্তু সমস্যাটা সিংহভাগ সমস্যা হয়ে যেত। আমাকে তো বিরুদ্ধ মতকে তো আমার সম্মান করতে হবে। আজকে মঞ্জু ভাই আসেন এখানটা, আমার তো বয়স ছোট, উনি একটা রাজনীতি করছেন, নেতা ছিলেন, তারা একটা দল করেন, তো উনি তো সমালোচনা করেন, রাইট আছে এইখানটায় বসে আমার। তাহলে এটা যদি সহ্য করতে না পারে, কিসের ডেমোক্রেসি? আমরা তো কোনো কথায়, আজকে এই যে একটু আগে এই যে জামাতের কথা হচ্ছে, আপনি জামাতকে সমালোচনা করেন, আপনার ফেসবুক আপনাকে ধুয়ে দেবে, দিচ্ছে তাই। আপনার এই যে মানসিকতা, এই মানসিকতা ডেমোক্রেসি তো হবে না। এখানটায় আরেক ধরনের অটোক্রেসি, আরেক ধরনের স্বৈরতন্ত্র জন্ম নেবে, যেটা রাজনীতিটাকে আর সেটেল করতে দেবে না। সংখ্যাটা এই জায়গায়, এই যে এত শহীদ, এত তিতিক্ষা, তাই না, বেনিফিট বিগ জিরো। হ্যাঁ, আমরা বলতে পারবে বিশ্ববাসী যে এই নেশনটা আন্দোলনে চ্যাম্পিয়ন, মারাত্মক আন্দোলন করে জীবন দিয়ে দেয়, তাই না, কিন্তু আন্দোলনের পরে ফসল জনগণের ঘরে তোলার ক্ষেত্রে বিগ জিরো, ওরা তখন ফসল বিদেশে পাচার করে দেয়। এটাই হবে আর কি। আপনার এই আসন্ন নির্বাচনের সংখ্যা নিয়েও আমি একটু কথা বলতে চাই। নাজমুল হক প্রধান, আপনাকে ধন্যবাদ। এবারে যদি মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে, যে আসন্ন 2026 সালের যে নির্বাচন, আপনার কি মনে হয় এই ধরনের বিদেশের মাটিতে সংঘর্ষ, স্লোগান, হেনস্থা, এগুলো জনগণকে রাজনীতির প্রতি কি আরো বিমুখ করছে? সেই সাথে জানাবেন যদি তাই হয়ে থাকে, তাহলে এবি পার্টির আসলে বিকল্প প্রস্তাব কি এই বিষয়ে? একটা কথা হচ্ছে কি, দেখেন, আমাদের দেশে তো ইনক্লুসিভ ইলেকশন যেটাকে বলে, এমন কোনো ইলেকশন ছিল না যেটাতে আমরা সব দল অংশগ্রহণ নিয়ে ইলেকশন করেছি। কারণ ওই 91তেও যখন দেখা গেছে যে একটা সরকার পতনের পরে, তখনও কিন্তু জাতীয় পার্টি কিছুটা এতে ছিল, প্রেশারের মধ্যে ছিল, বাকি দলগুলোকে ইলেকশন করতে হয়েছে। আবার যখন 96তে আমরা দেখেছি যে বিএনপি একটা প্রেশারে ছিল, যেহেতু সে ক্ষমতাসীন ছিল, ক্ষমতা হারিয়েছে, সে একটা প্রেশারে ছিল, ইলেকশন হয়েছে। এবারও সেম অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশের বিচারকদেরকে আমরা শুনি যে বিচারক সবসময় আসামের পক্ষে থাকে, মানে আসামের পক্ষে থাকে এই জন্য যে সে যাতে বিচারটা যে সাথে অবিচার যাতে সে না করে। আমরা যদি এখন মনে করি যে আওয়ামী লীগ মানে আপনার ক্ষমতাচ্যুত হয়েছে, সে নিষিদ্ধ হয়েছে, যে আমরা যারা পজিটিভ পলিটিক্স করতে চাই, আমরা সাধারণত আমাদের মনটা চায় কি, আমরা যখন ফুটবল খেলতে বসি দেখবেন যে একটা দল যখন 4টা গোল খেয়ে ফেলে, তখন চাই যে ওই হারু পার্টিটা যদি একটা গোল দিয়ে দিতে পারে, কিছুটা আমরা তার পক্ষে চলে যাই। তা আমরা যেখানে এখন চিন্তা করি যে একটা রিকনসিলিয়েশন দরকার, আবার সবাই একাকার হওয়া দরকার, কিন্তু যখনই ওটা করতে চায় তখন আওয়ামী লীগ এমন একটা অপকর্ম করে যে আপনার কাছে মনে হবে, হ্যাঁ, এই আওয়ামী লীগরা আপনি আবার কীভাবে মেইন স্ট্রিমে আনবেন। দেখেন যে ঘটনাটা তারা ঘটিয়েছে, আওয়ামী লীগকে যে আপনি আওয়ামী লীগের প্রতি যে একটু নমনীয়তা দেখাবেন, সেই পথটাও তারা রাখছে না। অর্থাৎ আমাদের দেশে এখন একটা সুস্থ রাজনীতি ফিরে আসলে আমরা তো সবাই বলবো যে ভাই আসেন আগের কথা ভুলে যাই। ভুলবেন কীভাবে? সে প্রতিনিয়ত আপনাকে অপদস্থ করছে, প্রতিনিয়ত সে হুমকি দিচ্ছে, প্রতিনিয়ত সে ব্যাড পলিটিক্স করতেছে, প্রতিনিয়ত সে জঙ্গিপনা দেখাচ্ছে। সুতরাং বাংলাদেশের রাজনীতির জন্য এই আওয়ামী লীগ একটা মানে বিস্ফোরক আকারে ছিল, এখনও সেটা বিরাজিত, এবং এইটা যখন বিরাজিত থাকছে আপনি রাজনীতিটাকে একপাক্ষিকভাবে শুদ্ধ করতে পারছেন না, কারণ আওয়ামী লীগের তো একটা বিরাট সাপোর্ট বেজ আছে। তো এই জায়গা থেকে আপনি যেটা প্রশ্ন করেছেন যে ইলেকশন কি হবে, ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ একটা ফ্যাক্টর থাকবে, এবং তার আচরণের কারণে কিন্তু ইলেকশনটা মুভ করবে, ইলেকশনের সিচুয়েশনটা। আমি কিন্তু আপনি যদি বলেন যে নিউ ইয়র্কে জন এফ কেনেডিতে যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক আছে। সেটা তো আজকে দেখবেন রাইট টু লেফট, বিএনপি, জামাত, এনসিপি,
আমরা সবাই মিলে কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আবার সবাই কি হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে, যেটা শেখ হাসিনা আমাদেরকে জুলাইতে সবাইকে এক কাতারে ফেলে দিয়েছে এবং এক কাতারে নেমে সাধারণ মানুষে নেমে এসেছে। সুতরাং আমি ইলেকশনের এই জায়গাটায় আমি বারবার বলি যে আপনারা কেন বিএনপি জামাতের মধ্যে যে দ্বন্দ্বটা আমি এখন দেখি, আমি সবসময় বলি বা এনসিপির মধ্যেও যে দ্বন্দ্বটা দেখি, প্রতিনিয়ত দেখি এনসিপি বিএনপিকে পোক করতেছে, বিএনপি এনসিকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, জামাতকে এই ধরনের। আমরা বলি যে ভাই আওয়ামী লীগ এখনও স্টিল আপনাকে আপনার অস্তিত্বের সংকটের হুমকি, আপনার অস্তিত্বের হুমকি, আমেরিকার জায়গায় পর্যন্ত গিয়ে আপনাকে সে মানে মানে আপনাকে কি বলা যায় যে অপমানিত অপদস্থ করার চেষ্টা করছে। সুতরাং আপনারা এখনও একতাবদ্ধ থাকেন, আরও কিছুদিন থাকেন। আমি ডক্টর ইউনূসকে সবসময় বলি যে ওনার জীবনের যদি কখনো উনি আত্মসমালোচনা করেন, একটা ভুল উনি করেছেন, ওনার উচিত ছিল এই দেশের সকল গণ অভ্যুত্থানের পন্থী সকল শক্তিকে একসাথ করে বলা উচিত ছিল যে আমার কাছে আপনারা কি চান আর আমি আপনাদের প্রতি আমার কি মানে অঙ্গীকার। আর সবচেয়ে আমার আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা অন্তত আরও 2টা বছর আরও বা 3টা বছর আপনারা এক থাকেন, কখনো নিজেরা আমাদের তো দোষ ত্রুটি আছে, আমি রুমিনের 10টা দোষ ধরতে পারবো, রুমিন আমার 5টা 20টা দোষ ধরতে পারবে। আমি এখন এখানে দাঁড়িয়ে নাজমুল হক প্রধান ভাইয়ের রাজনীতির অনেক সমালোচনা করতে পারবো। আমি যেহেতু আগে একটা রাজনীতিতে ছিলাম, ওইটা ধরেও নাজমুল ভাই আমাকে করতে পারবেন। একজন আরেকজন অপমান করার জন্য খুব বেশি কিছু লাগে না, কিন্তু কথা হচ্ছে যে এইটা ছাড়া কি আর অন্য উপায় আছে বলেন? এই যে আমরা দিন শেষে সবাই মিলেমিশে কাজ করব, একের দোষ না ধরে একসাথে কাজ করব, গণতান্ত্রিক ধারাটা বজায় রাখবো, এটা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। সুতরাং এই যে সুযোগটা প্রফেসর ইউনূস পেয়েছিলেন, উনি যে কোনো কারণে হোক গুরুত্ব দেন নাই বা যা কিছু হয়েছে আমাদের একটা ক্ষতি হয়েছে, এখন আমাদেরকে সেটা উপলব্ধি করতে হবে। নিউ ইয়র্ক থেকে এই উপলব্ধি নিয়ে যদি এই 3টা দলের নেতারা ফিরেন এবং আইসা যদি তারা জুলাই সনদটা বাস্তবায়ন করে একটা ইলেকশনের পথে হাঁটেন, এটাই আমাদের জন্য খুব অ্যাচিভমেন্ট হবে। আর আওয়ামী লীগকে এটার জন্য একটা ধন্যবাদও দিব তখন। ওজিউর রহমান মঞ্জু, আপনাকে ধন্যবাদ। এবারে আবারও আসতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে। আমরা কিছুক্ষণ আগে আমি আর আপনি কথা বলছিলাম জামাতের নেতাকে যে কৌশলে সেভ করার বিষয়টি, ওই বিষয়টি বা ওই প্রসঙ্গই যদি আমি আবারও আপনার কাছে আনি, যে মির্জা ফখরুল আক্তারদের হেনস্থার শিকার হতে দেখেও যে জামাতের নেতাকর্মীরা দাঁড়াননি কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নির্বৃত্ত করার চেষ্টা করেননি, এই নির্বিকার থাকার যে বিষয়টি, এর পেছনে কি আপনি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কিনা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আরো কিছু দোয়া পাবেন এবারে। না, আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আপনাকে আমি একটু পাল্টা প্রশ্ন করি, কারণ আমি নিচে কমেন্টগুলো দেখছি শোয়ের, সেখানে অনেকেই প্রশ্ন করছেন যে রুমিন ফারহানা কেন বলছে না যে জামাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আক্তারকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে। সো আপনি যে আমাকে প্রশ্নটা করলেন যে জামাত নির্বিকার ছিল, এই ব্যাপারে আমি তো ওয়াশিংটনে ছিলাম না, এটা আমি আপনাদের গণমাধ্যমে বরাত দিয়ে বললাম তারা করে নাই। আপনি কতটুকু শিওর যে জামাত সেখানে নির্বিকার ছিল? কারণ তাদের নেতাকর্মীরাই তাকে পিছন দিয়ে গাড়ি বহরে করে মানে কৌশলে সেভ করে নিয়ে গেছে, এটা জনসম্মুখে এসেছে, এই জন্যই বিষয়টি নিয়ে আসলে গণমাধ্যম নিশ্চিত। তার মানে গণমাধ্যম নিশ্চিত যে জামাতের নেতাকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির জনাব আক্তারকে হামলার আক্রান্ত হওয়া দেখা সত্ত্বেও তারা নির্বিকার ছিল, এটা গণমাধ্যমের খবর, তাই তো? কারণ ওনারা এখনই কুৎসিত ভাষা শুরু করবে, সো সেজন্য আমি আপনার কাছ থেকে আবারও শিওর হচ্ছি এটা গণমাধ্যমের খবর, তাই না? ওকে, এখন আপনি আমাকে বলেন তো 2024 সালের নভেম্বরে, আমি যদি ভুল না করি সেপ্টেম্বর বা নভেম্বরে, জামাতের নায়েবে আমির বা আমির, তাই না, দুটো তো আবার আলাদা, আমির সাহেব বোধহয় বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া হোক, তাই না? এবং তিনি ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ার কথাও বলেছিলেন, তাই না? ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা বড় রকম গুঞ্জন আছে আওয়ামী লীগের সমস্ত ভোট জামাতে গেছে। সুতরাং আপনি যদি এই সকল অঙ্ক মেলান, আমিরের বক্তব্য আওয়ামী লীগকে ক্ষমা করা হোক যখন আমাদের ক্ষত একেবারে দগদগে সেই সময়, 2 হলো ডাকসু এবং জাকসুর ভোট নির্বাচন, তারপরে আপনি দেখেন গত 15 বছর কি সুন্দর আওয়ামী লীগের ভেতরে জামাত মিশে থাকা, তাই না? তার মানে কোথাও না কোথাও তাদের খুব ভালো একটা সিমিলারিটি না থাকলে মিশে থাকলো কি করে বলেন তো? আপনি আর আমি যদি উত্তর মেরু আর দক্ষিণ মেরু হই, আমরা কিন্তু একসাথে বাস করতে পারবো না। বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার। সো নিশ্চয়ই জামাত এবং আওয়ামী লীগের কোনো একটা জায়গায়
ভয়ানক রকম মিল আছে। সেটা অসভ্য হতে পারার মধ্যে হতে পারে, সেটা তাদের পলিটিক্সের জন্য যে কোনো জায়গায় নেমে যেতে পারার ক্ষমতা হতে পারে, সেটা তাদের ক্ষমতায় যাওয়ার জন্যে কিংবা মানে নিজের দলের একটা অস্তিত্ব রাখবার জন্যে যে কারোর সাথে যে কোনো সময় হাত মেলানো হতে পারে। ফর এক্সাম্পল 86 নির্বাচন আপনি যদি চিন্তা করে দেখেন, শেখ হাসিনা বলেছিল, আমি বিশেষ করে 86 নির্বাচন নিয়ে আমরা বিরতি না 86 নির্বাচন একটা লাইন শুধু বলি, মানে মোনাফেক যে দুটো দলই তার একটা উদাহরণ, যে এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান। পরদিন দেখা গেল নৌকা নিয়ে শেখ হাসিনা রেডি এরশাদের অধীনে নির্বাচনে। সো জাতীয় বেঈমান পুরো জাতি দেখলো। জামাতও খুব আলাদা কিছু না। জি ব্যারিস্টার রুবিন ফারহান, আপনাকে ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে আবারও আপনার কাছে ফিরবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আবারও যাচ্ছি আলোচনায়। আমি যেতে চাই নাজমুল হক প্রধান, আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। নিউ ইয়র্কের এই যে ঘটনা, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সবাই আসলে একে অপরকে দোষারোপ করছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে। আপনাদের অবস্থান এখন কি কোনো সুযোগ তৈরি করছে জনগণের কাছে বিকল্প কোনো বার্তা পৌঁছানোর? কি মনে করছেন আপনি? একটা বিষয় তো খুব পরিষ্কার বার্তা এই জায়গায়, জামাত তো আন্দোলন বিজয়ের পরে জামাতে একটা সাকসেসফুল বার্তা দিতে পারছে, যে পাওয়ারটাকে অ্যাসিউম করে দিতে পারছে। কী দিতে পারছে? একটা প্রতিবেশী ভারত সম্পর্কে এমন কিছু করব না আমরা যাতে ভারত অসন্তুষ্ট হয়, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা যেটা বলছে আমির সাহেব জামাতে, সেটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম ন্যাচারালি। তাইলে আওয়ামী লীগের সঙ্গে জামাতের এই মুহূর্তে আর কোনো শত্রুতা নেই। এবং নিউ ইয়র্কের যে ঘটনাটা আপনি দেখবেন, তাই না, জামাতের সঙ্গে আওয়ামী লীগের মিনিমাম কোনো বোঝাপড়ার মধ্য দিয়ে ঘটনাটা ঘটেছে, এটা পরিষ্কার। জামাতের সঙ্গে আওয়ামী লীগের কোনো টু শব্দটিও হয় নাই, এটা স্লোগানও হয় নাই। হয়েছে কাকে নিয়ে স্লোগান? স্লোগান হয়েছে এদিকে খুব খারাপ ভাষায়। তাহলে এখানটা খুব পরিষ্কার, এখানটায় বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ঘটনাক্রমে জামাত ইজ ইন অ্যাডভান্টেজিয়াস পজিশন এই ক্ষেত্রে। এবং যার কারণে হয়তো অনেকে বলতে পারে যে জামাতের এতগুলো লোক আসলো চলে গেল, ফখরুল সাহেব আসলো না কেন, ইত্যাদি বিষয়। আমি যেটা বলতে চাচ্ছি এই ঘটনায় কেন্দ্র, সেটা হচ্ছে যে বাংলাদেশের মেসেজটাও কিন্তু একটা মেসেজ আসলো এখানটা রাজনীতিতে। ধরেন আওয়ামী লীগ ইদানিং কিছু মিছিল করতেছে। মানে আমার যে জায়গাটায় সংখ্যাটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতির সন্ত্রাসের কবলে কিন্তু ছিল, আন্ডারগ্রাউন্ড রাজনীতির। আমরাও এক সময় যখন ওপেন রাজনীতি করতে পারি না 74-75 সালে, তাই না, তখন আমরা কিন্তু গোপন ঝটিকা মিছিল করতাম করতে এক পর্যায়ে কিন্তু আমরা অন্য জিনিস হাতে নিয়ে ফেলছি। জনগণ যে রাজনৈতিক অস্ত্র, জনগণ যে রাজনীতির অস্ত্র, সেই অস্ত্রটা ভুলে গিয়ে আমরা অস্ত্রই নিয়েছিলাম হাতে। এবং এই ধরনের ঘটনায় কিন্তু এই ঘটনাগুলি ঘটে। আমি জানি না বাংলাদেশের রাজনীতিটা এই যে অস্থির অবস্থার সামনে কোন জায়গায় যাচ্ছে। সেই জায়গাটায় এখনও একটা ইনক্লুসিভ রাজনীতির চেষ্টা কীভাবে করা যায়। হ্যাঁ, মঞ্জু ভাই বলছেন যে এখানটা আওয়ামী লীগের আচরণের কারণে আমরা একটা যে কীভাবে সবাই মিলে রাজনীতি করবো, ইনক্লুসিভ কীভাবে হবে, তাই না, সে নিয়ে চিন্তা করতেই আবার আওয়ামী লীগের কোনটা ঘটনা। কিন্তু তারপরেও আমি বলবো, আসলে এই দেশটাতে আমাদের ভাববার সময় এসছে এখন। অনেকদিন পর কিছু মাঝখানটা জাতীয় পার্টির উপর, অফিসের উপর এই ঘটনা, তাই না, তারপরে আমাদের দেশের এই অস্থিরতা, সামনে নির্বাচন, সামগ্রিক বিষয় মিলে আমরা কীভাবে একটা ভালো নির্বাচন করতে পারি। যদি নির্বাচনটা ওই রকমই হয়ে যায়, একপাক্ষিক, একতরফা, তাই না, তাহলে যেগুলো সেই কদু হয়ে যাবে। জি, আমরা আসলে সেটাই চাই যে একতরফা যেন না হয়, জনগণের আসলে একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, সেই প্রত্যাশা আমাদের আছে। এবারে যেতে চাই মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। নিউ ইয়র্কের মতো আন্তর্জাতিক মঞ্চে এই ধরনের সংঘাত এবং দলীয় স্লোগান যেহেতু ফিরে এলো, তাহলে আপনার কি মনে হয় এটি প্রমাণ করছে যে সংস্কৃতি বদলানোর দাবি বাস্তবায়ন কঠিন, নাকি বিরোধীদের নিজেদের মধ্যেই সেই অভাব রয়েছে? কি মনে করছেন? না, সংস্কৃতি পরিবর্তনটা একটু কঠিন, এটা কোনো সন্দেহ নাই। দেখেন, এই দুটো আলোচনা যেটা করছিলেন, রবিন বললেন, প্রধান ভাই বললেন, আমরা কয়েকটা ফুটেজ যদি আমরা দেখি, আমরা দেখলাম যে প্রথম একটা ফুটেজ দেখা যাচ্ছে এরকম যে যখন ওনারা বেরোচ্ছেন একটা গেট দিয়ে, তখন সেখানে জামাতের লোকেরা স্লোগান দিচ্ছিল তাহের ভাই বলে। প্রথমে দেখা গেলো যে মির্জা ফখরুল সাহেব এবং আক্তাররা বেরিয়ে আসলেন, বাংলাদেশের প্রোটোকলের লোকেরা ওনাদেরকে ডান দিকে নিয়ে যেতে চাইলেন। মির্জা ফখরুল সাহেব প্রথমে যেতে চাচ্ছিলেন না, বা এরকম একটা ছবি আছে। পরে ওনারা মির্জা ফখরুল সাহেবকে ওদিকে নিয়ে গেলেন, জামাতের লোকেরা পেছনে থাকলেন। মির্জা ফখরুল সাহেব এবং আক্তাররা যখন ডান দিকে বেরোলেন, তখনই ওই প্রতিবাদকারীদের মুখে পড়লেন, মানে আওয়ামী লীগের লোকদের। জামাতের লোকেরা কিন্তু আর ডান দিকে গেলেন না, তারা কিছুক্ষণ অপেক্ষা করলেন, পরে তারা সোজা পথ দিয়ে বের হলেন। এখন আপনি এটাকে নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। আপনি যদি বলেন জামাত কৌশলী, অবশ্যই তারা তাদের রাজনৈতিকভাবে কৌশলী হবে না,
তাদের কৌশলী হওয়া কি দোষ, আমি যদি ধরি আর কি। তাই তারা কৌশলীভাবে দেখছেন যে প্রথম দিকের লোকেরা যেহেতু বাধার মুখে পড়েছেন, আমরা আমাদের বেটার জায়গায় যাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জামাত কিন্তু এই ঘটনায় কিন্তু জামাতকে খুব মানে আপনি শক্তিশালী আকারে দেখা যাচ্ছে যে তারা খুব তাদের নেতাকে জন্য হাতে হাত ধরে এক ধরনের ইয়া দিচ্ছে। এবং জামাত থেকে কিছু লোক আবার দেখা গেল মির্জা ফখরুল সাহেবের ওখানে গিয়ে মির্জা ফখরুল সাহেবের ওখানেও তারা একটা ক্রেডিট নিয়েছে। একজন দেখলাম লাইভে দেখাচ্ছে যে উনি প্রতিবাদ করছেন, হ্যাঁ, তো সেটা নিয়ে আবার অনেকে দাবি করছে যে জামাতই মির্জা ফখরুল সাহেবের সামনে পাশে ছিল, বিএনপির লোকেরা ছিল না। আমি কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে আসলে বিএনপির লোকেরা এরকম হওয়ার কথা না, কি হয়েছিল। শুনেছি যে বিএনপির লোকেরা অন্য জায়গায় অপেক্ষা করছিল এবং তাদের কাছে ইনফরমেশনটা ছিল না যে মির্জা ফখরুল সাহেব এই গেট দিয়ে বের হবে। এখন কথা হচ্ছে এটাকে যদি আপনি সরল দৃষ্টিতে দেখেন তাহলে দেখবেন যে জামাতের লোকেরা তাদের নেতাকেই তো সেভ করবে, এটাই তো স্বাভাবিক। সে কেন মির্জা ফখরুল সাহেবকে সেভ করবে? মুজিবুর রহমান মঞ্জু, আমরা এই বিষয়টি তো বেশ পরিষ্কার হলাম। আমরা এবারে যেতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে। আপনি যে প্রশ্নটা করেছেন কি যেন একটা বললেন, সেটার উত্তরটা দেওয়া হয় নাই। আমাদের একটু সময় স্বল্পতা আছে, সেজন্য কিন্তু আমাদের দর্শক নিশ্চয়ই বুঝেছে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনার কাছে যেতে নিশ্চয়ই আপনি জানেন মির্জা ফখরুলের সাক্ষাৎকার ঘিরে একটি বিভ্রান্তিকর একটি সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং সেই বিষয়ে আপনাদের মিডিয়া সেলের যে সদস্য শাহরুল কবির অনুরোধ করেছেন এরকম সংবাদ যেন প্রচার না করা হয়, কারণ তিনি বিএনপি মহাসচিবকে জিজ্ঞেস করেছেন এরকম সাক্ষাৎকার তিনি দেন। এই বিষয়টি নিয়ে ছোট্ট করে আমাদেরকে যদি একটু জানাতেন আপনার সাক্ষাৎকারটা। যদি আপনি পুরোটা পড়েন আপনি দেখবেন যে এটা একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ এবং পোড় খাওয়া রাজনীতিবিদ, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সাথে না এই সাক্ষাৎকারটা সেভাবে হয়তো ম্যাচ করে না। সো আপনি যদি ইফ ইউ গো থ্রু দ্য ইন্টারভিউ, আমার কাছে মনে হয়েছে যে যেই দাবি করা হয়েছে বিএনপির তরফ থেকে, এই সাক্ষাৎকারটা আসলে হয়নি। দেখুন, বিএনপির অফিসে যে কোনো সাংবাদিক আসতে পারেন, যে কেউ বিএনপির মহাসচিবের সঙ্গে ছবি তুলতে পারেন, সবার পরিচয় জেনে যে আমরা ছবি তুলি তাও কিন্তু না। সো এগুলো নিয়ে আসলে বিভ্রান্তি ছড়ানোটা দুঃখজনক। বিশেষ করে সামনে একটি নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে নানান রকম গুজব, নানান রকম প্রোপাগান্ডা প্রতিদিন বাংলাদেশে তৈরি হচ্ছে। সো এখন মহাসচিব, বিএনপির মহাসচিবের মতন একজন মানুষকে ঘিরে এই ধরনের প্রোপাগান্ডা দুঃখজনক, বিভ্রান্তিকর বিষয়টি। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের আজকে রাজকাহনে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।